গুড ওয়েলকাম এভরিওয়ান, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি সুশ্রুত চৌধুরী, স্টাডি আইকিউ বাংলায় প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, যেমনটা আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের লক্ষ্যে এবং সেই লক্ষ্যে এগোতে গিয়ে আমরা দেখেছিলাম গত দিনের ক্লাসে বেশ কিছু বাছাই করা এমসিকিউজ ফ্রম মারাঠাস। আজকে আমরা দেখব মারাঠাদের ছাড়া সেই সময় আর কোন কোন রাজ্য এগিয়ে গেছিল এবং সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর কোন কোন রাজ্যের কথা বলতে গেলে অবশ্যই সেক্ষেত্রে বাংলার কথা বলতে হয়, তার সঙ্গে সঙ্গে আমরা আওয়াদের কথা বলবো, তার সঙ্গে সঙ্গে আমরা পাঞ্জাবের কথাও জানবো। তো এই সমস্ত রাজ্যগুলো যখন আমরা দেখতে পাই যে মুঘল পরবর্তী জামানা, যখন আমরা দেখতে পাই যে মুঘল সম্রাটরা তাদের ক্ষমতার গোটা ভারতবর্ষে কায়েম রাখতে পারছেন না, তখন কিন্তু ধীরে ধীরে এই আঞ্চলিক শক্তিগুলো নিজেদেরকে একটা অন্যরকম ক্ষমতার জায়গায় নিয়ে গেছিল। তো আজকের আমাদের সেশনটা সেই নিয়েই, কিন্তু এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলতে চাই বন্ধুরা, এই যে সেশনটা রয়েছে, এই সেশনের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে, এই পিডিএফগুলো তোমাদের পেতে গেলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই তোমরা এই পিডিএফগুলো সময় সময় পেতে থাকবে। তো চলে আসছি আমরা আজকে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। লেটস সি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। সেখানে বলছে, ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে, বলছে হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিনা 2008-এর প্রিলিমসে এসেছিল। তোমরা যদি ভেবে থাকো যে এই সেগমেন্টটা ইম্পর্টেন্ট কিনা, স্যার এই সেগমেন্ট থেকে কোয়েশ্চেন আসে কিনা, সেটাই দেখানোর জন্য বলছি যে এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে এবং আসবে, মাথায় রাখতে হবে। তো লক্ষ্য 2022-এর জন্য প্রস্তুতি নিতে গেলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে আমরা দেখছি হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চারটে অপশন আমাদের সামনে রয়েছে, ঝটপট করে কমেন্ট করবে যারা যারা আমার সঙ্গে রয়েছে। কি হবে, সিরাজদৌল্লা, মীর জাফর, মীর কাসিম না নিজামুদ্দৌলা? কি হবে উত্তর? ইয়েস প্লিজ, ঝটপট করে কমেন্ট করবে। সঠিক উত্তরটা আমরা দেখে নেব, আমাদের সঠিক উত্তর কি রয়েছে। লেটস সি। আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, সিরাজদৌল্লা। আমরা জানি বাংলার শেষ নবাব হিসেবে সিরাজদৌল্লার নাম রয়েছে এবং সেক্ষেত্রে পলাশির যুদ্ধের কথা প্রত্যেকেই কম বেশি জানি। চলে আসছি আমরা এরকমই আরেকটা কোয়েশ্চেনে, কিন্তু সেই কোয়েশ্চেনটা এসেছিল 2011 সালে। বন্ধুরা, আগের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে পার্থক্যটা একটা জায়গাতে, একটা জাস্ট শব্দ, যে শব্দটা হচ্ছে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান। আগেরটা ছিল হচ্ছে নবাব, এইটা হচ্ছে সুলতান। এবার দেখে নেব তোমাদের মধ্যে কারা কারা সঠিক উত্তর দিতে পারছে। বন্ধুরা, এই ধরনের ফাঁদে যাতে তোমরা না পড়ে যাও, সেই জন্য কিন্তু আমাদের এই মিশন 2022 এবং এই সেশনে তোমাদের জুড়তে হবে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় আমরা সবার প্রথমে মডার্ন হিস্ট্রি থেকে বাছাই করা কোয়েশ্চেন্স করছি। এইভাবেই আমরা প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে কোয়েশ্চেন করাবো। তো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। চলে আসছি আমরা কোয়েশ্চেনে আরেকবার। হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল? চারটে অপশন বলছে, হুসেন শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, নুসরত শাহ, ইলিয়াস শাহ। এবার ঝটপট করে উত্তর করে দাও, কি হবে উত্তর? ইয়েস এভরিওয়ান, কি হবে উত্তর এই কোয়েশ্চেনটার? দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2011 সালে এসছে। কোয়েশ্চেনটার উত্তর হবে আমাদের অপশন বি, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। বুঝতে পারছো, নবাব এবং সুলতান কথাটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে স্যার। চলে আসছি আমরা স্যার অ্যান্ড ম্যাম, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেব। আর কি কি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে দেখে নেব। বলছে হু এস্টাবলিশ দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ বেঙ্গল, এই প্রশ্নটাও আসতে পারে। হু এস্টাবলিশ দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ বেঙ্গল? চারটে অপশন আমাদের সামনে রয়েছে, আলীবর্দী খাঁ, আমাদের সরফরাজ খাঁ, সিরাজদৌল্লা, মুর্শিদ কুলি খাঁ। বেশ কিছু নাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাই না? ঝটপট করে কমেন্ট করে দাও, আলীবর্দী খাঁ, সরফরাজ খাঁ, সিরাজদৌল্লা, মুর্শিদ কুলি খাঁ। কি হবে আমাদের উত্তর? এই কোয়েশ্চেনটা যদি আসে ঝটপট করে দেখে নেব আমরা উত্তরটা কি হবে। উত্তরটা হবে হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খাঁ। বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিই, আমাদের এই শর্ট ক্রাঞ্চি ভিডিও 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলোতে চেষ্টা করা হচ্ছে যত বেশি করে ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আর এইভাবেই যেহেতু হাতে সময় আর বেশি নেই, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যতটা বেশি পরিমাণে সম্ভব আমরা চেষ্টা করব যে তোমাদের আগামী পরীক্ষার জন্য তৈরি করতে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন স্যার অ্যান্ড ম্যাম, প্লিজ লিসেন টু মি। কি বলছে এখানে? বলছে উইচ অফ দ্য অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, বা বলতে পারো কনিষ্ঠ থেকে জ্যেষ্ঠ। রিলেশন টু নবাবস অফ বেঙ্গল ইজ কারেক্ট, মানে কার পরে কে এসছিলেন, মোদ্দা কথা এটাই। চারটে অপশন আমাদের সামনে দিয়েছে।
অপশন এ বলছে প্রথমে সিরাজদৌল্লা আলীবর্দী খাঁ মুর্শিদ কুলি খাঁ, তারপরে বলছে সিরাজদৌল্লা মুর্শিদ কুলি খাঁ আলীবর্দী খাঁ, তারপরে বলছে আলীবর্দী খাঁ সিরাজদৌল্লা মুর্শিদ কুলি খাঁ, তারপরে বলছে কি, তারপরে বলছে মুর্শিদ কুলি খাঁ সিরাজদৌল্লা আলীবর্দী খাঁ। এটা মানে এরম ভাবে হবে 3 নম্বর নবাব, 2 নম্বর নবাব, 1 নম্বর নবাব। এইটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। ঝটপট করে উত্তর করে ফেলো, কি হবে উত্তর? তারপরে কে এসেছিলেন যদি জিজ্ঞাসা করা হয়, ইয়েস প্লিজ, কি হবে? উইচ অফ দ্য ফলোইং অ্যাসেন্ডিং অর্ডার ইন রিলেশন টু নবাবস অফ বেঙ্গল ইজ কারেক্ট? ঝটপট করে উত্তর করে দাও, কোনটা ঠিক? সঠিক উত্তর কি হবে স্যার? সঠিক উত্তর হবে হচ্ছে অপশানে প্রথমে সিরাজদৌল্লা মানে 3 নম্বর, তারপরে আলীবর্দী খাঁ মানে 2 নম্বর, তারপরে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে আমাদেরকে মুর্শিদ কুলি খাঁ। মাথায় থাকবে প্রত্যেকের? ইয়েস প্লিজ কমেন্ট ইয়েস যদি মাথায় থাকে। বুঝতে পারছো তো প্রত্যেকে? চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে যে মালজাসমানি সিস্টেম introduced in Bengal by, very important question। যে কোনো ল্যান্ড রেভিনিউ থেকে যখনই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যে কোনো ল্যান্ড রেভিনিউ থেকে যখনই জিজ্ঞাসা করা হবে, যেটাকে আমরা ভূমি রাজস্ব বলে থাকি অনেক সময়, সেই ভূমি রাজস্ব থেকে যখনই জিজ্ঞাসা করা হবে স্যার অ্যান্ড ম্যাম, সেখান থেকে কিন্তু প্রশ্ন ভীষণ কমন আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উঠে আসতে পারে। এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থার কথা বলতে পারছি বা ল্যান্ড রেভিনিউ সিস্টেম। সেটা কে শুরু করেছিলেন বাংলায়? 4টে অপশান, আমাদের সুজাউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ, সরফরাজ খাঁ, মুর্শিদ কুলি খাঁ। কি হবে উত্তর? ইয়েস এভরিওয়ান, দেখছি কিন্তু প্রত্যেকের উত্তর। কে বলতে পারবে সঠিক উত্তরটা কি? ঝটপট করে কমেন্ট করো। আমাদের মালজাসমানি সিস্টেম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বাংলায় কে তাকে ইন্ট্রোডিউস করেছিল বা কে তাকে নিয়ে এসেছিল? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান ডি, মুর্শিদ কুলি খাঁ। বেসিক্যালি বন্ধুরা এটা একটা সিস্টেম, যেরকম আমরা মানসাবদারদের সঙ্গে মানসাবদারি সিস্টেম দেখতে পাই, তাই না? মানসাবদার, আবার অনেক ক্ষেত্রে দেখবে জাগিরদার, অনেক ক্ষেত্রে দেখবে ইকতাদার। এই প্রত্যেকটা নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? ল্যান্ড রেভিনিউ সিস্টেমে যারা আর কি কন্ট্রাক্টর, যারা আর কি দায়িত্বটা নিয়েছে, তাহলে মানসাবদার, জাগিরদার, ইকতাদার। তাহলে এই যে সিস্টেমটা আমাদের, যেটা মুর্শিদ কুলি খাঁ শুরু করেছিলেন, যেটা মালজাসমানি সিস্টেম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি বলা হয়? সেক্ষেত্রে আমরা দেখতে পাই বলা হয়, মাথায় থাকবে প্রত্যেকের, ইজরাদার। মাথায় থাকবে প্রত্যেকের, ঠিক আছে? যেরকম আমরা ইকতাদার, যেরকম আমরা জাগিরদার, যেরকম আমরা মানসাবদার দেখছি, সেরকমই ইজরাদার বলা হতো এদেরকে। এরা কি করছে? এরা দায়িত্ব নিচ্ছে নবাবের থেকে যে ঠিক সময় মতো সঠিক রাজস্ব আপনার কাছে পৌঁছে যাবে স্যার, এবং এটার একটা বন্ড তৈরি করা হতো যেটা কিন্তু নবাবের কাছে থাকতো। তো মাথায় থাকবে মালজাসমানি সিস্টেম। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, বলছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি অফ ক্যালকাটা, আনাদার ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। যখন ভারতবর্ষে কিন্তু ব্রিটিশরা পা রেখে দিয়েছে এবং বাংলায় কিন্তু ধীরে ধীরে তারা পেনেট্রেট করছে। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছিল এখানে আমি বলে দিই গল্পটা, যে বেসিক্যালি ফোর্ট উইলিয়াম কলেজের কথা আমরা প্রত্যেকেই জানি। সেই ফোর্ট উইলিয়ামকে ঘেরার জন্য ব্রিটিশরা নবাবের কাছে অনুমতি চেয়েছিলেন। সেই সময় নবাব হচ্ছে আমাদের সিরাজদৌল্লা, তিনি মানা করে দিয়েছিলেন এইসব কোনো রকম ফোর্টিফিকেশন চলবে না, ঘেরাও করা চলবে না। তা সত্ত্বেও ইংরেজরা কিন্তু সেটাকে ঘেরাও করেছিলেন, যার জন্য খুব রেগে গিয়ে সিরাজদৌল্লা সেই ফোর্ট আক্রমণ করেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই মোটামুটি বেশ কিছু ব্রিটিশকে তিনি বন্দি করেন এবং সেই যুদ্ধে বা সেই ধরনের ঘটনাতে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে ডেথ হয়েছিল, যেটাকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি অফ ক্যালকাটা বলা হয়। ইনসিডেন্টটা মাথায় রাখবে, কি ট্র্যাজেডি না, যেখানে সিরাজদৌল্লা রেগে গিয়ে ফোর্ট উইলিয়াম আক্রমণ করেছিলেন। মাথায় থাকবে প্রত্যেকের, উত্তরটা হবে হচ্ছে 123 ব্রিটিশার্স সেক্ষেত্রে প্রাণ ত্যাগ করেছিলেন বা প্রাণ হারিয়েছিলেন। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এইভাবেই বাছাই করা কোয়েশ্চেন নিয়ে আমাদের সেশনটা বন্ধুরা, আমি চাইবো যদি সেশন থেকে কিছু তোমরা অন্তত নতুন শিখতে পারো তাহলে ঝটপট করে লাইক করতে এবং সেশনটিকে শেয়ার করতে, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে স্টাডি আইকিউ বাংলা পৌঁছে যেতে পারে। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আসফজাহি ডাইনেস্টি? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার কিন্তু ধীরে ধীরে বাংলা থেকে আমরা অন্যান্য রাজ্যের দিকে এগোচ্ছি। আসফজাহি ডাইনেস্টি, এক্ষেত্রে আমরা দেখতে পারবো হায়দ্রাবাদ স্টেটের নাম। হায়দ্রাবাদ আরেকটা স্টেট,
আরেকটা স্টেট যেটা মুঘল পরবর্তী সময় কিন্তু বেশ ক্ষমতাশীল হয়ে উঠেছিল, এবং আমরা জানি সেক্ষেত্রে একজন মুঘল ওয়াজির তিনি কিন্তু এই স্টেটটা শুরু করেছিলেন, এবং যার পরে আমরা যেটাকে যে নামে ডাকি সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, তাই তো নাকি? এই নামগুলো প্রত্যেকের মনে পড়ছে নিশ্চয়ই, তাহলে দেখে নেব ঝটপট করে উত্তরটা কি হবে। নিজাম উল মুল্ক, উত্তরটা কি হবে? আসফ জাহি ডাইনেস্টির যে প্রতিষ্ঠাতা বা যে স্রষ্টা সেটা হচ্ছে নিজাম উল মুল্ক। তিনি ছিলেন আমাদের কি? তিনি ছিলেন মুঘল কোর্টের ওয়াজির, এবং তারপর তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে 1727 সালটা মনে রাখবে, 1727 সালে তিনি এই হায়দ্রাবাদ স্টেটের সূচনা করেন। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। বলছে যে হু বেস্টোড দ্য হায়ার টাইটেল, এই যে নিজামুল মুল্ক ভদ্রলোককে নাম দেওয়া হয়েছিল যিনি হায়দ্রাবাদ স্টেট প্রতিষ্ঠা করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখবে মিডিভাল ভারত থেকে বা আমাদের এই যে সময়টার কথা আমরা বলছি, এখান থেকে আমরা দেখতে পাই যে যার আসল নাম সেই নামটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যাকে আমরা হায়দ্রাবাদের নিজাম বলে জানি, যাকে আমরা নিজামুল মুল্ক বলে জানি, সেই মানুষটা যাকে আমরা অ্যাকচুয়ালি কিলিচ কুমারউদ্দিন খাঁ, তার পুরো নাম হচ্ছে খিলিচ কুমারউদ্দিন খাঁ, সেই ভদ্রলোককে নিজাম উল মুল্ক উপাধি কোন মুঘল সম্রাট দিয়েছিলেন? দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে নেব উত্তরটা কি হবে ঝটপট করে। কে তাকে এই নিজাম উল মুল্ক ফতে জং এই নামটা দিয়েছিলেন? ঝটপট করে উত্তর করো, কি হবে উত্তর? 4 জনের উত্তর রয়েছে, অপশান রয়েছে অরঙ্গজেব, ফারুক শিয়ার, আকবর, আলমগীর টু। উত্তরটা হবে হচ্ছে আমাদের ফারুক শিয়ার, মাথায় থাকবে প্রত্যেকের। তাহলে আজকে যাকে আমরা নিজামুল মুল্ক বলে জানি, সেই মানুষটাকে কিন্তু আমরা এক সময় কিলিচ খাঁ বলেও জানতাম, তাকে টাইটেল দিয়েছিলেন হচ্ছে ফারুক শিয়ার। চলে আসছি আমরা, তিনি ছিলেন অরঙ্গজেবের ওয়াজির, পরবর্তীতে তিনি ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসেন, আর তার থাকার ইচ্ছা ছিল না। আমরা জানি অরঙ্গজেবের মৃত্যু হয় 1707, তাই তো নাকি? সালগুলো মাথায় থাকবে তো? চলে আসছি নেক্সট। বলছে শিখ মহারাজা যাকে আমরা শেরি পাঞ্জাব বা লায়ন অফ পাঞ্জাব বলে জানি। আরে বাপরে, দারুণ কোয়েশ্চেন। কি বলছে? 4টে অপশান, তেগ বাহাদুর, খড়গ সিং, গোলাব সিং, রঞ্জিত সিং। যাকে আমরা শেরি পাঞ্জাব বলে বা লায়ন অফ পাঞ্জাব বলে জানি, এই শেরি পাঞ্জাব বলতে আবার খাওয়া দাওয়ার কথা কারোর মনে পড়ছে না তো? একটু ইতিহাসের কথা ভেবে দেখো, শেরি পাঞ্জাব কাকে বলা হচ্ছে এখানে? তেগ বাহাদুর, খড়গ সিং, গোলাব সিং, রঞ্জিত সিং। হোয়াট উইল বি দ্য আনসার স্যার? প্লিজ ঝটপট করে কমেন্ট করে ফেলো, যারা যারা আমার সঙ্গে রয়েছে প্লিজ কমেন্ট ইয়েস। হোয়াট উইল বি দ্য আনসার? একদম ঠিক, উত্তরটা হবে হচ্ছে আমাদের রঞ্জিত সিং। চলে আসছি পাঞ্জাব নিয়ে আর কি কি প্রশ্ন আসতে পারে সে কথায়। জিজ্ঞাসা করছে যখন রঞ্জিত সিং মহারাজা ছিলেন সেই সময় শিখ এম্পায়ারের ক্যাপিটাল কি ছিল? আবারও 4টে অপশান, দিল্লি, লাহোর, কানজ, মাইসোর। আমরা জানি ইতিহাসে এরকম সময় সময় বহু জায়গা উঠে আসে যেইগুলোকে আমরা ক্যাপিটাল সিটি বা যেই জায়গাটাকে নিয়ে লড়াই হয় বলে দেখতে পাই। আমরা মগধের কথা পড়েছি, আমরা কনৌজের কথা পড়েছি, আমরা সেরমভাবেই দিল্লি, আগ্রার কথাও মিডিভেল ইন্ডিয়াতে দেখব। তাহলে সেক্ষেত্রে দেখো শিখ এম্পায়ার তৈরি হওয়ার সময় কোনটা ছিল রঞ্জিত সিং এর ক্যাপিটাল যদি জিজ্ঞাসা করা হয়? 4টে অপশান আমাদের সামনে রয়েছে, কি হবে উত্তর? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান বি, লাহোর। মাথায় রাখতে হবে সালটা 1799। 1799 সালে তিনি লাহোর দখল করেন। সুখরচুকিয়া মিছিল, যেটা তোমরা প্রত্যেকেই জানো, সুখরচুকিয়া মিছিল তার রাজা ছিলেন আমাদের রঞ্জিত সিং। তিনি মোটামুটি 12টা মিছিলকে এক জায়গায় নিয়ে এসেছিলেন, তাই তো? 12টা মিছিলকে এক জায়গায় নিয়ে এসেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল একত্রিত পাঞ্জাবি শক্তি তারা যেন একটা বিশাল ক্ষমতা দখল করতে পারে, এবং সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে তিনি বলেছিলেন নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে না। তিনি যে সমস্ত ঝগড়া করা বা যে সমস্ত ঝামেলা করা মিছিলগুলো ছিল তাদের প্রত্যেককে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসেন, এবং তিনি নিজের ছিলেন সুখরচুকিয়া মিছিলের শাসক। ঠিক আছে, এনে নিয়ে তিনি একটা একত্রিত পাঞ্জাব এম্পায়ার রাজত্ব তৈরি করেন, এবং সেক্ষেত্রে 1799 সালে তিনি লাহোর দখল করার পর লাহোরকে নিজের ক্যাপিটাল ঘোষণা করেন। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে স্যার? বলছে ফাউন্ডার অফ আওয়াধ আর রিজন অফ নর্দার্ন ইন্ডিয়া। দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আরেকটা স্টেট রিলেটেড কোয়েশ্চেন। দেখো মাথায় রাখতে হবে মুঘল পরবর্তী জমানাতে এরকম বেশ কিছু আঞ্চলিক শক্তি কিন্তু বড় হয়ে উঠেছিল, তার মধ্যে বাংলা ছিল, আওয়াধ ছিল, হায়দ্রাবাদ ছিল। এদের থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে। আমি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন দেখাবো যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে এসছে।
চলে আসছি আমরা এখানে, বলছে ফাউন্ডার অফ আওয়াধ আর রিজন অফ নর্দার্ন ইন্ডিয়া অ্যাজ আ অটোনোমাস স্টেট ইন 1722। 1722 সালে একটা স্বাধীন আওয়াধ সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন। চারটে অপশান, সাফদারজাং, মুহাম্মদ শাহ, সাদাত খাঁ, না নিজামুল মুল্ক। চারটে অপশান বলে ফেলো। এবার নিজামুল মুল্ক তো হায়দ্রাবাদের সঙ্গে আমরা জুড়ে দিয়েছি, সুতরাং এই অপশানটা কেটে দিলাম। কি হবে উত্তর? ঝটপট করে উত্তর করে ফেলো। আওয়াধ রাজ্যের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে কার নাম উঠে আসছে? সাদাত খাঁ। তার নামের সঙ্গেও কিন্তু একটা মুল্ক রয়েছে, ঠিক আছে? সাদাত খাঁ বুরহান মুল্ক পুরো নাম। চলে আসছি আমরা, তো মুলকে আবার গুলিয়ে যেও না কিন্তু, যার জন্য আমি নিজামুল মুল্কটা আগেই কেটে দিলাম, ঠিক আছে? চলে আসছি আমরা, এই যে আওয়াধ রিজন, এই আওয়াধ রিজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লর্ড ডালহৌসি তিনি তার যে নীতি নিয়ে এসেছিলেন সত্য বিলোপ নীতি, এবং তিনি একটা নীতি নিয়ে এসেছিলেন যে যদি অশাসন, অপশাসন, কুশাসনের মধ্যে কোনো একটা রাজ্যকে ফেলা যায় তাহলে সেই রাজ্য দখল করে নেওয়া যায়। সেখান থেকে এই যে কোয়েশ্চেনটা সেটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও কি বলছে। বলছে who among the last ruler of Awadh was popularly known as Jan-e-Alam। এই কোয়েশ্চেনটা মানে ডালহৌসির যে পলিসি, সেই পলিসির জন্য আওয়াধ যে ব্রিটিশদের হাতে চলে যায়, সেই ব্রিটিশদের হাতে যাওয়ার আগে যে রাজা শাসন করেছিলেন আওয়াধকে তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে? ওয়াজিদ আলী শাহ, আসফ উদ্দৌলা, সাদাত খাঁ, নান অফ দ্য অ্যাবাভ। ঝটপট করে কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবো। যারা আমার সঙ্গে রয়েছে ঝটপট করে কমেন্ট করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাস্ট রুলার অফ আওয়াধ, এই আওয়াধের শেষ রাজা কে ছিলেন যার পরে এটা ডালহৌসির নেতৃত্বে আমরা দেখতে পাই ব্রিটিশদের হাতে চলে যায়? উত্তরটা হবে হচ্ছে আমাদের ওয়াজিদ আলী শাহ, যাকে আমরা জান-ই-আলম বলেও জেনে থাকি, ঠিক আছে? নামটা মাথায় থাকবে, জান-ই-আলম বলেও জেনে থাকি। লাস্ট একটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দিয়ে আজকের এই সেশনটা শেষ করব। দারুণ রোমহর্ষক এই সেশনটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করতে প্লিজ কেউ ভুলো না। চলে আসছি আমরা লাস্ট কোয়েশ্চেনে। হু ফাউন্ডেড খালসা? এটা 2018 সালের প্রিলিমসে এসেছিল। হু ফাউন্ডেড খালসা? ঝটপট করে লাস্ট কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকের কাছ থেকে চাই। যারা আমার সঙ্গে রয়েছে কি হবে উত্তর স্যার? হু ফাউন্ডেড খালসা? গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। কি হবে উত্তর? ঝটপট করে। ইয়েস এভরিওয়ান, উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান সি, গুরু গোবিন্দ সিং। আর এভাবেই আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। তোমরা আমাদের সঙ্গে আছো তো? লাইক শেয়ার করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়। ধন্যবাদ।